নমস্কার, আদাব, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করছি। সেটা হচ্ছে যে কমলা হ্যারিস তো নিজেই ভাইস প্রেসিডেন্ট, যেটা একটা ঐতিহাসিক ঘটনা আমেরিকার ইতিহাসে, যে একজন কৃষ্ণাঙ্গ দক্ষিণ এশীয় আহ, মহিলা, যেটা আমেরিকার পক্ষে একটা অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা। তিনি আহ, গত 4 বছর ধরে জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, যেটা আমেরিকাতে আগে কখনো হয়নি, যে একজন মহিলা, আহ, কৃষ্ণাঙ্গ মহিলা, এবং বিশেষ করে আমাদের জন্য বিশেষ যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ এশীয় একজন মহিলা, তিনি আমেরিকাতে 4 বছর ভাইস প্রেসিডেন্ট আছেন এবং এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এবং প্রধান দাবিদার। এটা আমাদের কাছে একটা বিরাট একটা ঐতিহাসিক ঘটনা, একটা বিরাট আনন্দের ব্যাপার। এবং বিশেষ করে এই যে ভয়ঙ্কর স্বৈরাচারী, মিথ্যাচারী দানব, আহ, যে মানে নারী বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী, ইসলামোফোবিক, ইমিগ্রেন্টদের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ, হোয়াইট সুপ্রিমেসিসদের সঙ্গে যার ওঠা বসা, এবং তার সারা জীবনের কর্মকাণ্ড, সে একজন কনভিক্টেড ফেলন, যাকে বলে ক্রিমিনাল, কনভিক্টেড, শুধু অভিযুক্ত নয়, কনভিক্টেড। কিন্তু আমেরিকার আইন এমনই যে সে আগে 4 বছর প্রেসিডেন্ট ছিল, এবং এখানে আমেরিকার সংবিধানে হচ্ছে যে প্রাক্তন প্রেসিডেন্টদের 7 খুন মাপ, তাদেরকে তারা ধরাছোঁয়ার বাইরে। তো সে আবার নির্বাচনে দাঁড়িয়েছে, এবং যেহেতু বাইডেন একজন অত্যন্ত দুর্বল প্রার্থী ছিলেন, সুতরাং সে তরতর করে ওপরে উঠে যাচ্ছিল। এখন কমলা হ্যারিসের এই যে উত্থান, তাতে এমনভাবে আমেরিকাতে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে, হুম, এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে এমন একটা পজিটিভ একটা অনুপ্রেরণা সৃষ্টি করেছে যে কমলা হ্যারিস দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন। এবং ট্রাম্প বাহিনী এবং ট্রাম্প নিজে তো সবসময় তার মুখে কোনো কিছু আটকায় না, সে এখন ব্যক্তিগত আক্রমণ করছে, যেটা আমরা আমাদের দেশের নির্বাচনে দেখে এসেছি। যুক্তির যেখানে অভাব সেখানে হিংস্রতা, সেখানে ভায়োলেন্স, সেখানে ব্যক্তিগত আক্রমণ, সেখানে নেম কলিং, তো এই সমস্ত শুরু হয়ে গেছে। আজকের আলোচনাটা অন্য সব কথা বলার আগে আমি একটুখানি খুব মনের একটা দুঃখের কথা বলছি। আমার খুবই পরিচিত একটি মাত্র 37 বছর বয়সের যুবক ছেলে, ধৃতিমান ভট্টাচার্য, পরিবেশ প্রেমিক, আম, এবং অত্যন্ত প্রগতিশীল মনের, অসাম্প্রদায়িক, আধুনিক মনের একটা ছেলে। সে হঠাৎ তার মৃত্যু সংবাদ পেলাম, হার্ট অ্যাটাকে সে নাকি মারা গেছে। তো খবরটা পেয়ে খুব মনটা সকাল থেকে খারাপ হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে আছে। কাল যখন আমি এই আলোচনাটা করব ভেবেছিলাম, তখনও পর্যন্ত ভাবিনি যে আজকে এই খবরটা পাবো। তো ধৃতিমানের সঙ্গে এবারেও আমার কলকাতাতে গিয়ে কথা হয়েছে। সে যে এরকমভাবে চলে যাবে হঠাৎ আমি ভাবতেও পারিনি, স্বপ্নেও। তো আজকের আলোচনাটা, আর আমি কি করতে পারি পৃথিবীর উল্টো দিকে বসে, আজকের আলোচনাটা আমি ধৃতিমানকে উৎসর্গ করছি প্রথমেই। ভাই, তুমি যেখানেই থাকো ভালো থেকো, তোমার কথা মনে থাকবে। তোমার এই আহ, পরিবেশের জন্য তোমার কাজ, আহ, সেই কাজ যেন তোমার মতন বয়সের যে তোমার প্রজন্মের যেসব ছেলেমেয়েরা আছে, ভারতীয় ছেলেমেয়ে, বাঙালি ছেলেমেয়ে, তাদের যেন তাদের পথে যেন অনুপ্রেরণা যোগায়, এই কথাটা আমি বলছি। একটু 2 মুহূর্তের জন্য নীরবতা পালন করছি। তো যাই হোক, এই হচ্ছে জীবন। এখন কমলা হ্যারিসের কথাটা আমি একটু বলছি, যে কমলা হ্যারিস তো নিজেই ভাইস প্রেসিডেন্ট, তিনি এখন ভাইস প্রেসিডেন্ট, তাকে পছন্দ করতে হবে। কারণ 7ই অগাস্টের মধ্যে আমেরিকার সংবিধান হচ্ছে যে নভেম্বর মাসের 5 তারিখে তো প্রেসিডেন্ট নির্বাচন, আর 7ই অগাস্টের মধ্যে যে নতুন যিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী, তাকে ভাইস প্রেসিডেন্ট পদে যিনি দাঁড়াবেন, যাকে দেশে বলে রানিং মেট, তার নামটা ঘোষণা করে দিতে হবে। তো এখন প্রচণ্ড কাজকর্ম চলছে। আমি কয়েকটা নামের কথা বলবো, কারণ এবং কেন
তাদের কথা আমাদের জানা দরকার, সেটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি যে কালকে অ্যাটলান্টাতে, জর্জিয়ার অ্যাটলান্টাতে বিরাট শহর, সেখানে কমলা হ্যারিসের একটা মিটিং হয়েছে, র্যালি হয়েছে, সমাবেশ। এবং সেই সমাবেশের এনার্জিটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। একটা কথা আছে ইলেকট্রিফাইং, এটা হচ্ছে ইলেকট্রিফাইং, মানে এমনভাবে মানুষ এগিয়ে এসেছে, এমনভাবে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এগিয়ে এসেছে যে সে একটা মানে অভূতপূর্ব ঘটনা। সেই বারাক ওবামা 2008 সালে যখন ভোটে দাঁড়িয়েছিলেন, তখন যে প্রচণ্ড উৎসাহ, উদ্দীপনা, এনার্জি আমরা এদেশে লক্ষ্য করেছিলাম, এবং প্রথম কৃষ্ণাঙ্গ বারাক ওবামা আমেরিকার ইতিহাসে একটা অবিশ্বাস্য ঘটনা, আমি আগেও অনেকবার বলেছি, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং তার পলিসিতে অনেক রকমের অসঙ্গতি থাকতে পারে, বা তিনি আমাদের প্রত্যাশা সম্পূর্ণভাবে পূরণ করতে পারেননি, সেই ঠিক আছে, কিন্তু অত্যন্ত মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে তিনি 8 বছর আমেরিকার প্রেসিডেন্ট থেকেছেন। এবং তিনি এমন একটা চরিত্রগতভাবে, ব্যক্তিগত চরিত্রভাবে তিনি এবং তার স্ত্রী মিশেল ওবামা এবং তাদের 2 মেয়ে সাশা এবং মালিহা, তারা এমন একটা ইমেজ আমেরিকার মানুষের সামনে তৈরি করে দিয়ে গেছে যে যেটা একটা অবিস্মরণীয় ঘটনা। কারণ আমেরিকাতে তো, আমেরিকার ইতিহাস হচ্ছে বর্ণবিদ্বেষের ইতিহাস, আমেরিকার ইতিহাস হচ্ছে কৃষ্ণাঙ্গ বিদ্বেষের ইতিহাস, দাস প্রথার ইতিহাস। এবং আমেরিকার এই যে ট্রাম্প যে বাহিনী, আমাদের দেশে ঠিক মানে এই মিলগুলো, সাদৃশ্যগুলো বলা খুব দরকার। আমাদের দেশে যেরকম এই যে হিন্দু সুপ্রিমেসিস্ট বাহিনী, আরএসএস, বিজেপি, ভিএইচপি, এভিভিপি, বাংলাদেশে যেরকম উগ্র ইসলামী বাহিনী, আমি কিন্তু কারুকে বাদ দিয়ে কথা বলি না, তাদের সঙ্গে এই ট্রাম্প বাহিনীর একটা বিরাট মিল হচ্ছে যে ওখানেও ওরা ওই আধিপত্যবাদের রাজনীতিতে, আধিপত্যবাদের দর্শনে বিশ্বাস করে, বাকিরা সব শত্রু, বাকিরা সব বহিরাগত, এবং তারা আমাদের দেশের ক্ষতি করছে। এদেশেও ঠিক সেই একই গল্প, ওই হিটলার মুসোলিনির তত্ত্ব থেকে নেওয়া, যে এদেশে বহিরাগতরা হচ্ছে এদেশের শত্রু, আমেরিকা হচ্ছে কেবলমাত্র শ্বেতাঙ্গদের জন্য, শ্বেতাঙ্গদের জন্য, খ্রিস্টানদের জন্য। এবং এই যে উগ্র দক্ষিণপন্থী হিংস্র যে বাহিনীগুলো এদেশে আছে, যারা আমাদের মতন মানুষকে শুধু অপছন্দ করে তাই নয়, তারা সুযোগ পেলে আমাদের শেষ করে দেবে। হ্যাঁ, তো ট্রাম্প এখন এই ধরনের লোকেদের সমর্থন তার পেছনে খুব বেশি। সেইখানে কমলা হ্যারিস একটা বিরাট একটা প্রতিরোধ, বিশাল 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 প্রতিরোধ। এদেশের ছেলেমেয়েরা, এদেশের নতুন প্রজন্ম, এদেশের মেয়েরা আর কিন্তু পিছনে ফিরে যেতে চায় না। আমেরিকা অনেক বদলে গেছে, আমি আগেও আমার আগের আলোচনাগুলোতেও আমি বলেছি, আমেরিকা অনেক বদলে গেছে। এখন কমলা হ্যারিসের পাশে যারা এসে দাঁড়িয়েছেন, তারা এদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। অল্প বয়সী ছেলেমেয়েরা যারা বিজ্ঞানে বিশ্বাস করে, যারা পরিবেশ সংকটের গুরুত্ব বোঝে, ক্লাইমেট চেঞ্জের গুরুত্ব বোঝে, যারা স্বাস্থ্য সংকট বোঝে। এই যে ট্রাম্পের সময় ঠিক আমাদের মোদির হোকাস পোকাস ভুজুং ভাজুংয়ের জন্যে যেরকমভাবে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষের কোভিডে মৃত্যু হয়েছিল, যারা আসল সংখ্যাটা কেউ জানে না, অনেক বেশি, সেরকম এদেশেও কিন্তু আমেরিকাতে সাধারণ মানুষের কি ধারণা যে আমেরিকা মানে শ্রেষ্ঠ দেশ, অথচ আমেরিকার স্বাস্থ্য সংকট এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর তীব্র, যে এদেশে 11 লক্ষ 12 লক্ষ মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আমেরিকাতে এই প্যান্ডেমিকে মারা গেছে। এবং ট্রাম্প তার জন্য একটা বিশালভাবে তার তার জন্য দায়ী, কারণ সে প্রথম দিকে বিজ্ঞান বিরোধী কথাবার্তা বলেছে, সে এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেনি। সে বলেছে ব্লিচ ইঞ্জেকশন দিলে নাকি মানে ভাইরাস মরে যায়, মানে যত রকমের। এবং তারপরে যখন সম্পূর্ণভাবে ব্যাপারটা হাতে বাইরে চলে গেছে, তখন মানুষ দলে দলে মারা যাচ্ছে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জানা খুব দরকার। এদেশের শিক্ষা সংকট, এদেশের স্বাস্থ্য সংকট, এদেশের পরিবেশ সংকট, এদেশের পুলিশি নির্যাতন, এদেশের গান ভায়োলেন্স,
হ্যাঁ, এদেশে প্রিজন সিস্টেম, প্রাইভেট প্রিজন, তারপরে তো আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বাঁধানো, সিআইএ, এই সমস্ত আছেই। এখন সব কিছুর তো কমলা হ্যারিস এলে রাতারাতি পরিবর্তন হবে না, হবে না, কিন্তু মানুষ জেগে উঠছে। আজকে থেকে 25 বছর আগেকার আমেরিকা, 20 বছর আগেকার আমেরিকা, 50 বছর আগেকার আমেরিকা আর আজকের আমেরিকা কিন্তু এক নয়। সেই জন্যে কমলা হ্যারিসের মতন একজন মানুষ, সে এই ইয়াং জেনারেশনের কাছে, মেয়েদের কাছে, কৃষ্ণাঙ্গদের কাছে, আমাদের মতো ইমিগ্রেন্টদের কাছে এমন একটা আশার বাণী বহন করে নিয়ে আসে। কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট যে নির্বাচন হবে, পছন্দ করতে হবে তাকে 7ই অগাস্টের মধ্যে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট যাকে নির্বাচন করেছে, জেডি ভ্যান্স বলে একটা লোক, সে একটা ভয়ঙ্কর রেসিস্ট লোক, ভয়ঙ্কর নারী বিদ্বেষী একটা লোক। সে এবং সে হচ্ছে একেবারে উগ্র দক্ষিণপন্থী, ওই আমাদের দেশের উগ্র হিন্দুত্ববাদীদের মতন। সে হচ্ছে একটা উগ্র শ্বেতাঙ্গ আধিপত্যবাদী খ্রিস্টান। এবং সে মেয়েদেরকে মানে এত নিচু চোখে দেখে, এত খারাপ খারাপ কথা বলেছে, বলেছে যে যে সমস্ত মেয়ের সন্তান হয়নি তারা নাকি সব ক্যাট লেডিজ। মানে ভাবা যায় না, কি আজকে 2024 সালে এই ধরনের কথা বলা, মানে বেড়ালের মতন আর কি। যখন খুশি সন্তান হচ্ছে, যখন খুশি সন্তান হচ্ছে না, গর্ভপাত করাচ্ছে তারা নাকি। এই যে আমেরিকাতে যে একটা নতুন যে আধুনিক যে হাওয়া, হ্যাঁ, যেখানে মানুষ বিজ্ঞানে বিশ্বাস করে, যেখানে মানুষ আসল বাস্তব সমস্যায় বিশ্বাস করে, এমনকি রিপাবলিকানদের মধ্যে অনেকে এগিয়ে এসে এই জেডি ভ্যান্স বলে লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ফক্স নিউজ নেটওয়ার্ক, যেটা মানে একেবারে দক্ষিণপন্থী, আমাদের দেশের এই টাইমস নাও আর CNN 18 এই সমস্তর মতন যেসব আছে উগ্র দক্ষিণপন্থী যেসব মিডিয়া আছে, এদেশে হচ্ছে ফক্স। সেই ফক্সের নীল কাভুটা বলে একজন অ্যাঙ্কর, সে পর্যন্ত এগিয়ে এসে ওই রিপাবলিকানদের সমস্ত ব্যক্তিগত আক্রমণ, নোংরা নোংরা কথা, কুৎসা, তার বিরুদ্ধে সে টিভিতে প্রতিবাদ জানিয়েছে। এবং আমি এই ধরনের এইরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। তো এই সমস্ত ঘটনা এদেশে ঘটছে। আজকে এই জেডি ভ্যান্সের মতন একটা লোকের সঙ্গে বিতর্ক হবে, ডিবেট হবে, যদি হয়। ট্রাম্প বলছে সে কোনো ডিবেট আর করবে না, কারণ ডিবেটকে ভয় পায়। ঠিক যেমন মোদি কোনোদিনও প্রেস কনফারেন্স করেনি 10 বছরে, সেরকম ট্রাম্প কোনো প্রেস কনফারেন্স করেনি, মিডিয়ার মুখোমুখি হয়নি তার 4 বছরে। এবং এখন সে বলছে যে যেহেতু সে কমলা হ্যারিসের মতন একটা তুখোড় মানে প্রচণ্ড বুদ্ধিমতী, এবং যে মানে বহুকাল ধরে প্রসিকিউটরের কাজ করেছে, ক্যালিফোর্নিয়ার মতো বিশাল রাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিল, তার মুখোমুখি হতে সে ভয় পাচ্ছে। সে বলছে যে আমি কোনো আর ডিবেটের মধ্যে যাব না, আমার ডিবেটের দরকার নেই, আমার লোকেরা সব জানে। ভয় পেয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো এখন এইখানে যদি ডিবেট হয় বা ভবিষ্যতে যে ক্যাম্পেইনগুলো হবে, ডিবেট হোক বা না হোক, সেই ক্যাম্পেইনে কমলা হ্যারিসের সঙ্গে এমন একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী থাকতে হবে যে এই ট্রাম্পের মতন বড় বড় লোককে এবং এই জেডি ভ্যান্সের মতন একটা ভয়ঙ্কর নারী বিদ্বেষী, ধর্মবিদ্বেষী, জাতি বিদ্বেষী লোকের মোকাবিলা করতে পারে। তো আমাদের এদেশে আমেরিকাতে কতগুলো, যেমন আমাদের ভারতে যেমন কতগুলো অঞ্চল আছে, কতগুলো জায়গায়, যেমন হিন্দি বেল্ট, যেখানে যেটাকে মানে অনেক সময় কাউ বেল্ট বলা হয়, হ্যাঁ, গোবলয়, হ্যাঁ, যেখানে ওই বিজেপি ওই সমস্ত লোকেদের সংখ্যা খুব বেশি। তো সেরকম এদেশে আবার বলা হয় বাইবেল বেল্ট, মানে সাদার্ন যে স্টেটগুলো, রাজ্যগুলো, যেমন অ্যালাবামা, মিসিসিপি, টেক্সাস, লুইজিয়ানা, জর্জিয়া, হ্যাঁ, এই এই যে সমস্ত জায়গাগুলো আছে, কেন্টাকি, তারপরে মিজোরি, এই যে সমস্ত টেনেসি, এই দাক্ষিণাত্যের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলো হচ্ছে ভয়ঙ্কর গোঁড়া, কনজারভেটিভ। এই সমস্ত ফার রাইট হোয়াইট খ্রিস্টানদের সংখ্যা সেখানে খুব বেশি। ট্রাম্পের আধিপত্য সেই সব জায়গায় খুব বেশি। কে কুক্লাক্স ক্ল্যানের মতন একটা ভয়ঙ্কর খুনি, হিংস্র, হ্যাঁ, বর্ণবিদ্বেষী সংগঠন, ট্রাম্পের আমলে, ট্রাম্পের 4 বছরে তাদের সংখ্যা 3 গুণ 4 গুণ বেড়ে গেছে আমেরিকাতে। 3 গুণ 4 গুণ বেড়ে গেছে আমেরিকাতে। তো এরা হচ্ছে এর পেছনে সবচাইতে ভয়ঙ্কর শক্তি। তো তাদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য দক্ষিণের রাজ্য থেকে হয়তো একজন কারুকে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট করলে ভালো হতো, যে ডেমোক্রেটিক হওয়া সত্ত্বেও দক্ষিণে সে জনপ্রিয়। হয়তো কোনো একটা রাজ্যের গভর্নর, কেন্টাকির অ্যান্ডি বেশিয়ার বলে একজন ভদ্রলোক আছে, সে মধ্যপন্থী, সেও হোয়াইট খ্রিস্টান, কিন্তু সে কেন্টাকির মতো একটা কনজারভেটিভ দক্ষিণের রাজ্যে
সে জনপ্রিয় গভর্নর। রয় কুপার বলে আরেকজন ভদ্রলোক আছেন, তিনি ক্যারোলাইনার মতন, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ওই দক্ষিণী রাজ্য, তো সেখানকার মতন একটা নর্থ ক্যারোলাইনাতে তিনি হচ্ছেন গভর্নর। তো এরা জানে যে কিভাবে ওই রিপাবলিকান পার্টির মধ্যেও যে সমস্ত ভদ্র মানুষ তো অনেক আছে, সবাই তো আর খারাপ লোক নয়, যেমন বিজেপির মধ্যেও অনেক ভালো ভালো মানুষ আছে, সবাই তো আর খারাপ লোক নয়, সেরকম আহ, একই মানে এই সাদৃশ্যটা আমি বোঝানোর চেষ্টা করছি, যার জন্য আমাদের দেশের মানুষের এই আলোচনাগুলো যারা জানতে চায় তাদের জন্য আমি করে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এই নর্থ ক্যারোলাইনার রয় কুপার বলে গভর্নর আছেন নর্থ ক্যারোলাইনায়, তিনি একজন ভাইস প্রেসিডেন্ট পদের দাবিদার। এছাড়া আহ, এই গান ভায়োলেন্সের বিরুদ্ধে যারা আমেরিকাতে লড়াই করে যাচ্ছে তাদের মধ্যে অ্যারিজোনাতে একজন সেনেটর আছেন, তিনি আগে মহাকাশচারী ছিলেন, মার্ক কেলি, এবং তিনি হচ্ছেন মিলিটারি ভেটারান, যেটা আমেরিকাতে যাদের সম্মান খুব অতিরিক্ত বেশি, খুব বেশি ভালো মানুষ, সলিড মানুষ, এবং গান ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন মার্ক কেলি বলে অ্যারিজোনা রাজ্যের সেনেটর, তিনি একজন দাবিদার। আচ্ছা, এছাড়া পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, মিনেসোটা, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে হচ্ছে আমেরিকাতে খুব গুরুত্বপূর্ণ, কারণ মানে এখানে ওয়ার্কিং ক্লাস আমেরিকানের সংখ্যা খুব বেশি। এবং পেনসিলভেনিয়াতে যেমন মানে একদিকে ফিলাডেলফিয়ার মতন, পূর্ব দিকে নিউ ইয়র্কের একেবারে কাছে ফিলাডেলফিয়ার মতন একটা বিশাল শহর, যেখানে বিশাল সংখ্যক ওয়ার্কিং ক্লাস মানুষ বাস করেন, বিশাল রাজ্য, একদিক থেকে আরেক দিকে গাড়ি চালিয়ে যেতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে শুধু একটা রাজ্য পার হতে, পূর্ব থেকে পশ্চিম, আমরা অনেকবার গেছি। তা আবার পশ্চিমে, একদম পশ্চিমে হচ্ছে পিটসবার্গের মতন একটা জায়গা, যেটাকে বলে স্টিল এরিয়া, কারণ ওই জন্য পিটসবার্গের যে আমেরিকান ফুটবল টিমের নাম হচ্ছে পিটসবার্গ স্টিলার্স, মানে স্টিলের ওয়ার্কার আর কি। যেমন আমাদের দুর্গাপুর বা আমাদের বার্নপুর, ইস্কো, টিস্কো আছে না, জামশেদপুর, ভিলাই, রাউরকেল্লা, সেরকম এইখানে হচ্ছে ওই পিটসবার্গ এরিয়া। তো ওইখানে পিটসবার্গটা এত গুরুত্বপূর্ণ, মানে পেনসিলভেনিয়া রাজ্যটা এত গুরুত্বপূর্ণ, ওই এলাকাটা যেটা বললাম আর কি, এই জায়গাটাতে পেনসিলভেনিয়ার যিনি গভর্নর তার নাম হচ্ছে জশ শাপিরো, তিনি খুব জনপ্রিয় গভর্নর, বহু মানে বিশাল মেজরিটিতে তিনি রাজ্যপাল পদে নির্বাচিত হয়েছিলেন, তিনিও হচ্ছেন কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট, একজন পদের একজন দাবিদার। হ্যাঁ, তো এই আরো অনেক নাম আছে, যাই হোক আমি এত মানে নাম দিয়ে আপনারা যারা তেমন কিছু খবর মানে পান না আর কি, কারণ আমাদের দেশে মিডিয়াতে তো বিশ্লেষণটা করা হয় না, আমাদের দেশে মিডিয়াতে একটা এমন একটা খবর বলা হয় যেটা খুব মানে বিক্রি হয়, কিন্তু কেন, কারণগুলো, বিশ্লেষণগুলো, তার পেছনে যুক্তিগুলো কি, সেই জিনিসগুলো আমাদের দেশের মিডিয়াতে, বিগ মিডিয়াতে কখনো বলা হয় না। তো সেই জন্য এই আলোচনাগুলো করার খুব দরকার। কৃষ্ণাঙ্গদের সঙ্গে আমাদের দেশের দলিতদের ভীষণ মিল আছে। ইনফ্যাক্ট আমাদের আম্বেদকর, হ্যাঁ, ভীমরাও আম্বেদকর এবং এদেশের উইলিয়াম ডুবোয়েস, তারা, উইলিয়াম ডুবোয়েস ছিলেন কৃষ্ণাঙ্গদের নেতা বহুকাল আগে, আর আম্বেদকর তো আমরা সবাই জানি দলিতদের নেতা, সংবিধান প্রণেতা ভারতে। তো তাদের মধ্যে আবার অনেক দিন ধরে আলাপ আলোচনা হতো, চিঠিপত্রের বিনিময় হতো, এবং তারা বারবার করে বলছেন যে তোমাদের দেশে ব্ল্যাকদের যা অবস্থা আমাদের দেশে দলিতদের তাই অবস্থা। হ্যাঁ, চিরকাল তারা মানে আহ, জুতোর তলার বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, এই রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃতি দিলাম। তো এদের মধ্যে ভীষণ মিল, তো সেই জন্যে এখানে ওরা ওই ব্ল্যাকদেরকে তুষ্ট করার জন্যে তারা কিছু কিছু টোকেন, হ্যাঁ, তারা পদ দিয়ে বিভিন্ন জায়গাতে রিপাবলিকান পার্টির মধ্যে যে দু একজন আছে রেখে দিয়েছে। ঠিক সেরকম আমাদের দেশের ওই বিজেপি, ওরা আগে সংরক্ষণের বিরুদ্ধে লড়াই করেছে, সংরক্ষণের বিরুদ্ধে রাস্তায় একেবারে হিংস্র আন্দোলন করেছে, হ্যাঁ, তারা জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, সেই সব করেছে, করে তারা ক্ষমতায় এসছে, এখন তারা বলছে যে না না আমরা আসলে খুব সংবিধানের, আমরা সংরক্ষণের খুব পক্ষে। হ্যাঁ, মানে এসব হচ্ছে দলিতদের ভোটকে কাজে লাগানোর জন্য, তাদেরকে তুষ্ট করার জন্য। সেরকম ওই রিপাবলিকান পার্টির মধ্যেও এই ব্ল্যাকদের তুষ্ট করার জন্য কিছু কিছু লোকজন বসে আছে। হ্যাঁ, আমাদের দেশে তো এখন রাষ্ট্রপতি একজন দলিত
ঘর থেকে এসেছেন, কিন্তু তার সঙ্গে কীরকম ব্যবহার করা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, রাম মন্দিরের উদ্বোধনেও তাকে ঢুকতে দেওয়া হয়নি, আর নতুন সংসদ ভবনের উদ্বোধনেও তাকে ঢুকতে দেওয়া হয়নি। এগুলো তো চোখের সামনে আমরা একেবারে দুদিনের ইতিহাস। তো এইসব জিনিসগুলোর কথা বুঝতে হবে। এদেশের এই যে রাজনীতি, এই রাজনীতিতে এই যে অঞ্চলগুলো, কোন অঞ্চলে কেমন মানুষ, যেমন জর্জ শ্যাপিরো পেনসিলভেনিয়ার, তিনি যদি ভাইস প্রেসিডেন্ট পদের যদি শেষ পর্যন্ত কমলা হ্যারিস বা তার টিম যদি তাকে নির্বাচিত করে রানিং মেট হিসেবে, তাহলে ওই পেনসিলভেনিয়ার মতন একটা বিশাল রাজ্যটাকে দখল করতে খুব সুবিধে হবে। এদেশে আবার একটা অদ্ভুত নিয়ম আছে, হাজার প্রাগৈতিহাসিক নিয়মের মতো একটা নিয়ম হচ্ছে উইনার টেক অল। উইনার টেক অল মানে কি? মানে একটা রাজ্যতে, প্রত্যেকটা রাজ্যতে একটা নির্দিষ্ট সংখ্যক কংগ্রেসের সিট আছে, তো ডেলিগেট মানে তাদেরকে মানে ইয়ে বলে আর কি। তো টোটাল নাম্বার অফ সিটস, যেমন আমাদের দেশে আছে পশ্চিমবঙ্গে যেমন 42টা লোকসভার আসন সংসদে, সেরকম এদেশেও আবার প্রত্যেকটা রাজ্যে একটা নির্দিষ্ট সংখ্যক সিট আছে। তফাৎটা হচ্ছে আমাদের দেশে যদি পশ্চিমবঙ্গতে যেমন এবারের লোকসভা নির্বাচনে যেটাতে কাজ করার জন্য আমি গিয়েছিলাম, সেখানে দেখা গেল কি যে 29টা সিট পেয়েছে তৃণমূল, আর বাকিগুলো পেয়েছে বিজেপি, তাই না? তাই তো দেখলাম। তো কংগ্রেস পেয়েছে দুটো, হ্যাঁ, 29 আর 11 40, বিজেপি 40 আর 2 হচ্ছে কংগ্রেস। তো এই তো হয়েছে, তাই না? মোটামুটি আমার যেটুকু মনে পড়ছে। তো এরকম হয়েছে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু প্রেসিডেন্ট নির্বাচনে হয় কি, যে যখন ধরা যাক পেনসিলভেনিয়াতে 27টা সিট আছে কংগ্রেসে, যদি ওখানে 51% ভোট যদি রিপাবলিকান পার্টি পায় আর 49% ভোট যদি ডেমোক্রেটিক পার্টি পায়, সেই হিসেবে কিন্তু আনুপাতিকভাবে কিন্তু সিট বিভাজন হবে না, সব 27টা সিটই রিপাবলিকান পার্টি পেয়ে যাবে। এটা অদ্ভুত নিয়ম, মানে এর কোনো যুক্তি নেই, সেই প্রাগৈতিহাসিক নিয়ম সে এখনো চলে আসছে, উইনার টেক অল। হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো সিট আছে, তো 55টা না কটা আছে, সবচাইতে সারা আমেরিকার মধ্যে সবচাইতে বেশি, বিশাল রাজ্য তো। আচ্ছা, নিউ ইয়র্কে অনেক সিট, মানে বড় বড় রাজ্য যেগুলো, সেগুলো ওই জন্য এত বেশি ইম্পর্টেন্ট। সেই রকম তার ফলে হচ্ছে কি, যে পেনসিলভেনিয়া ওই এলাকা থেকে যদি কোনো একজন রানিং মেট কমলা হ্যারিস নির্বাচিত করেন, পছন্দ করেন, তাহলে হবে কি, পেনসিলভেনিয়ার যে 27টা সিট, সেই 27টা সিট ডেমোক্রেটিক পার্টি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ওই যে বললাম যে সে এক এক ভোটেই জিতুক রিপাবলিকান পার্টি, আর 25 ভোটে জিতুক ডেমোক্রেটিক পার্টি, যে জিতবে সেই রাজ্যের সব কটা সিট সে পেয়ে যাবে। এইভাবে কাউন্ট করা হয়, এইভাবে কাউন্ট করা হয়। তাহলে টোটাল এদেশের যতগুলো সিট আছে কংগ্রেসে, সেই সিটগুলো আনুপাতিকভাবে কিন্তু সে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে কোন দল, সেই হিসেবে কিন্তু হবে না। যে যে রাজ্যতে জিতবে সেই রাজ্যের যতগুলো সিট আছে সব কটা সিট সেই পার্টি পেয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। এই কারণে এই বড় বড় রাজ্যগুলো থেকে এই ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা, পছন্দ করা এত বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে যে যেহেতু কমলা হ্যারিস নিজে ক্যালিফোর্নিয়ার, তিনি তো তামিল মা এবং জামাইকান কৃষ্ণাঙ্গ বাবার সন্তান, তো সেই জন্যই এই কৃষ্ণাঙ্গদের মধ্যে তার জনপ্রিয়তা এত বেশি। সাউথ এশিয়ানরা এদেশের রাজনীতিতে খুব একটা ডিরেক্টলি তাদের ক্ষমতা এখনো তৈরি হয়নি। ইংল্যান্ডে হয়েছে, এবারেও ওখানে যে বিশাল ল্যান্ডস্লাইড, যে লেবার পার্টি যে জিতলো, সেখানে তাদের কিন্তু তাদের মধ্যে বহু সংখ্যক, অন্তত 10 জন 12 জন 15 জন আমাদের ভারতীয় বংশোদ্ভূত, পাকিস্তানি বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত, তারা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে তারা নির্বাচিত হয়েছেন। কিন্তু এদেশে এখনো পর্যন্ত আমাদের দক্ষিণ এশীয়দের মধ্যে, ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশিদের মধ্যে সেই রকম, তাদের মধ্যে থেকে সেরকম মেন স্ট্রিম মূলস্রোত রাজনীতিতে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়েছেন এরকম এখনো পর্যন্ত 2-4 জন আছেন, এদিক ওদিক আছেন, যারা আছেন তাদের মধ্যে আবার ওই
কনজারভেটিভ রিপাবলিকান মানে বিশাল পয়সাওয়ালা লোক, তাদের সংখ্যা বেশি। এমনিতে ভারতীয়রা ট্র্যাডিশনালি তারা ডেমোক্রেটিক পার্টির পক্ষেই ভোট দিয়ে আসছেন এতকাল ধরে, কিন্তু এখন কি হবে এই মোদির উত্থান এবং মোদির সঙ্গে সঙ্গে মোদি ট্রাম্প তারা তো আবার খুব বন্ধু, হ্যাঁ, আবকি বার ট্রাম্প সরকার আবকি বার মোদি সরকার, দুজনেই স্লোগান দিয়ে গেছে দুই দেশে। তো এইভাবে কাজকর্ম চলছে, তার মধ্যে লড়াই করছি। ভারতীয়দের মধ্যে দু একজন আছেন বিভিন্ন জায়গাতে লোকাল হিসেবে, স্থানীয় নেতা হিসেবে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে বেশ কয়েকজন ভারতীয় আছেন, কিন্তু জাতীয় স্তরে সেরকমভাবে প্রতিনিধিত্ব ভারতীয়দের মধ্যে থেকে এখনো দেখা যায়নি। যেমন কেবলমাত্র প্রমীলা জয়পাল আছেন সিয়াটল, একেবারে সুদূর পশ্চিমে, ক্যালিফোর্নিয়ার উত্তরে হচ্ছে অরেগন, অরেগনের উত্তরে হচ্ছে সিয়াটল। সিয়াটল হচ্ছে একেবারে ক্যানাডার পশ্চিম বর্ডারের সঙ্গে লাগোয়া, আমেরিকার পশ্চিম বর্ডার, যেখানে বিল গেটসের রাজত্ব, মাইক্রোসফট। তো সেইখানে প্রমীলা জয়পাল বলে একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা আছেন, যিনি পার্লামেন্টের, মানে এদেশে তো পার্লামেন্টকে বলে কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তো তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একজন সদস্য এবং যথেষ্ট ভালো কাজ করেছেন। আমি তাকে একসময় ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচয় হয়েছিল, আমি যখন ইমিগ্রেন্ট অধিকার আন্দোলনে কাজ করতাম। তো সেই রকম আছেন, কিন্তু সংখ্যায় খুব কম, এখনো সেরকম শক্তি হয়নি। ফলে দক্ষিণ এশীয়দের যে নির্বাচনে, আমেরিকার নির্বাচনে যে প্রভাব, সেটা অনেকটা সীমাবদ্ধ। ওই বড় বড় মানে যারা আর কি অবস্থাপন্ন ধনী লোকজন যারা আছেন, তারা ওই হয় রিপাবলিকান পার্টিকে নয়তো ডেমোক্রেটিক পার্টিকে চাঁদা দেন, টাকা পাঠান। খুব একটা এখনো পর্যন্ত মানে রাস্তায় নেমে রাজনীতি করা সেরকম লোককে খুব একটা আমাদের কমিউনিটি থেকে এখনো পর্যন্ত বেশি দেখতে পাওয়া যায় না। কিন্তু নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে, যারা এদেশে জন্মেছে, এদেশে বড় হচ্ছে, তাদের মধ্যে থেকে কিন্তু অনেক ইয়াং ছেলেমেয়েরা তারা উঠে আসছে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, এবং তারা সবাই, প্রায় আমি বলবো প্রায় সবাই এই কমলা হ্যারিসের পক্ষে। দু চারজন আছেন আমি জানি, ব্যক্তিগতভাবে চিনি, যারা অদ্ভুত, এদিকে মুসলিম বিদ্বেষী, ভয়ঙ্কর ধর্মবিদ্বেষী, হ্যাঁ, বর্ণবিদ্বেষী ট্রাম্পকে সমর্থন করছেন। কেন করছেন আমি বলতে পারবো না। তো যাই হোক, আজকে এই আলোচনাটা এখানে রাখলাম। এই যে এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে যারা মনে করেন যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি একই, তারা আসল বাস্তব পরিস্থিতি বোঝেন না। ট্রাম্প অলরেডি বলে দিয়েছে যে এবারে যদি সে নির্বাচনে জেতে, খ্রিস্টানদের কাছে, শ্বেতাঙ্গদের কাছে, উগ্র দক্ষিণপন্থীদের কাছে সে বার্তা দিয়েছে যে এদেশে আর ইলেকশন হবে না। সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, এবং সে একবারও সেটার থেকে প্রত্যাহার করছে না। যখন সাংবাদিকরা চ্যালেঞ্জ করছে যে এই কথাটা মানেটা কি, সে বলছে যে আমি যা বলেছি আমি তাই বলেছি। আমি, সে কোনো একবারও বলছে না যে আমি, এটার মানে হচ্ছে এই। তার দলের লোকেরা সেটাকে নানা রকমভাবে স্পিন করার চেষ্টা করছে, কারণ তারা সেই কথার গুরুত্ব বোঝে যে এখানে আর কখনো নির্বাচন হবে না। এ হচ্ছে একেবারে একটা ফ্যাসিস্ট, একেবারে হিটলার, এবং তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা মানে মিথ্যাচারী, অশিক্ষিত, বর্বর, তার কথাবার্তার মধ্যে সবসময় একটা একটা কি বলবো আনসিভিলাইজড একটা ব্যাপার আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে। নানান রকম নানান জায়গা থেকে মেয়েরা এগিয়ে এসে বলেছে যে সে তাদের গায়ে হাত দিয়েছে। সে অত্যন্ত নোংরা চরিত্রের লোক, সোজা বাংলা কথা। হ্যাঁ, বিজ্ঞান বিরোধী, এবং একেবারে ওই যেটা বারবার করে বলছি, স্বৈরাচারী, ধর্মান্ধ, উগ্র, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী, হোয়াইট সুপ্রিমেসিস্ট একটা লোক। তার বাবা কে মেম্বার ছিল। আমরা লড়াই করে যাচ্ছি যাতে ট্রাম্পকে আমরা হারাতে পারি। তারপরে আমরা দেখে নেব, এদেশের ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখে নেবে, তারা লড়াই করছে, তারা ব্ল্যাক লাইভস ম্যাটার করছে, তারা মি টু মুভমেন্ট করছে, তারা গান ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই করছে, তারা ক্লাইমেট চেঞ্জের বিষয়ে তারা প্রচণ্ডভাবে কাজ করছে। এদেশের ইয়াং ছেলেমেয়েরা এইসব জাতিবিদ্বেষ, রেসিজম, সেক্সিজম, এসবে তারা বিশ্বাস করে না। একটা নতুন আমেরিকা গড়ে উঠছে, সেই নতুন আমেরিকার প্রতিনিধিত্ব করছেন কমলা হ্যারিস, তাই তিনি আজকে হঠাৎ এত জনপ্রিয়তা পেয়েছেন। এবং আমরা এই জনপ্রিয়তার ঢেউ যাতে অব্যাহত থাকে, তার জন্য আমরা যেটুকু পারবো আমরা চেষ্টা করে যাব, আমরা কাজ করে যাব।
এই হচ্ছে গল্প। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমার ইউটিউব চ্যানেলে সব সেভ করা থাকবে, ডক্টর পার্থ ব্যানার্জি। দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, নমস্কার।